দালাল চক্র ঢাকা মেডিকেলে দেখলাম বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদেরকে দালাল হিসাবে ধরে তারপর মারপিট করা হচ্ছে। করতেছে কারা? যারা আসলে ঢাকা মেডিকেলে প্রপার দালাল, যাদের কারণে বিছানা পাওয়া যায় না, যাদের কারণে ডাক্তার দেখানো যায় না, যাদের কারণে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, যাদের কারণে ফ্রি ওষুধ পাওয়া যাচ্ছে না, তারা ধরে পিটাচ্ছে হইলো যারা বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের আচার আচরণের একটা প্রোটোকল করা উচিত। সে কি করতে পারবে, কখন যেতে পারবে, কিন্তু গায়ে হাত তোলা, তাকে দালাল বলে পিটানো, এটা তো একটা অন্যায্য কাজ। বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা মরতে লন্ডন যাবে, সিঙ্গাপুর যাবে, ব্যাংকক যাবে, তারপরও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারি হাসপাতালে যাবে না। অতএব এই ধরনের দ্বিচারিতা সরকারের কাছ থেকে আমরা বন্ধ দেখতে চাই। ইউরোপ, আমেরিকা, জাপান থেকে শুরু করে কোনো মহাদেশ এই সংক্রমণের বাহিরে না। প্রত্যেক মহাদেশ এফেক্টেড হয়েছে, সাউথ আমেরিকাতে এফেক্টেড হয়েছে। তাহলে এখন আমাদেরকে দেখা দরকার যে আমাদের 2 দশক 3 দশকে যে ঘটনাগুলো ঘটলো না, সেটা কেন এখানে ঘটছে। এবং ফ্যাক্টস দেখেন, গত বছর আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা যারা দেন, যে স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীরা আছেন, স্বাস্থ্য সহকারীরা আছেন, গ্রামে গঞ্জে যারা টিকা দেন, তারা কিন্তু বেতন ভাতার নামে মাসের পর মাস আন্দোলন করেছেন। আপনাদের মনে থাকবার কথা, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর টানা 4 মাস তারা বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন, কাজে যান নাই, তারা কর্মবিরতি পালন করেছেন। এবং এটার সাথে বিভিন্ন মহলের উস্কানি জড়িত আছে। জেনুইনলি বেতন ভাতার সমস্যা আছে, এটা যেমন সত্য, কিন্তু এটার সাথে আওয়ামী লীগের উস্কানি যেগুলো আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, পৃথিবীর সব দাবি দেওয়া সাডেনলি আপনার তৈরি হয়ে আসছে। যত দাবি দেওয়ার টর্নেডো আছে, ঝড় আছে, সবগুলো দেখলাম। এবং 2000-এর উপর আন্দোলন হয়েছে। এবং বারবার এটা করবার কারণে যেটা হয়েছে, যে আপনি জানেন যে বাচ্চাদের সময় বেঁধে দেওয়া আছে এই টিকাটা দেওয়ার জন্য। 9 মাসে একটা টিকা দিতে হবে, 15 মাসে একটা টিকা দিতে হবে। তো স্বাস্থ্য সহকারীরা যদি মাসের পর মাস আন্দোলন করেন, তাহলে একটা বিশাল সংখ্যক বাচ্চার, ধরে নেওয়া হচ্ছে প্রায় 30% বাচ্চার টিকা মিসম্যানেজমেন্ট হয়েছে। তাদের সময় মতো তারা টিকা নিতে পারেন নাই অথবা দিতে পারেন নাই। এবং এইটা শুধুমাত্র বাচ্চাদের না, আপনার শুধু হামের রিলেটেড না, এটা টাইফয়েড রিলেটেড টিকাও সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এবং টাইফয়েড জ্বরও কিন্তু অন্য যে কোনো সময়ের থেকে আমাদের এই এলাকাতে এখন বেশি হচ্ছে বলে এই বছর অনেক ডাক্তার বলেছেন। আমার দেশের বাইরে থাকার যে অভিজ্ঞতা, সেখানে আমি দেখেছি একই সিচুয়েশন, যখন কোনো ইমার্জেন্সি হয়, এই ধরনের সিচুয়েশনে আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা হাসপাতালে যান, ডাক্তারদের সাথে কথা বলেন, বোঝার চেষ্টা করেন ইমিডিয়েটলি কিছু করবার আছে কিনা। বাট ইতিমধ্যে দেখেছি যে বন্ধ শিশু হাসপাতালগুলো খোলার জন্য বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সোনার বাংলায় এই ধরনের বললেই কি হাসপাতাল খুলে যায় কিনা? বহুবার তো বহু প্রধানমন্ত্রী এরকম বহু কিছু বলছেন, খোলেন নাই তো। আবার দেখেন, এই শিশু হাসপাতাল না, আমি বরিশালের শিশু হাসপাতালের কথা জানি, মানে প্রায় শেষ, কিন্তু কোনো কার্যক্রম নাই, কোনো লজিস্টিক্স নাই। মানে স্বাস্থ্য মন্ত্রণালয়টা হচ্ছে বাংলাদেশের প্রোটোটাইপ দুর্নীতির একটা স্যাম্পল আর কি। অথচ দেখবেন অলমোস্ট প্রতি বছর বাজেটে আমরা দেখি যে এই মিনিস্ট্রি তার 30 to 40% টাকা খরচ করতে পারে না। এত চুরির পরেও সে 40% টাকা খরচ করতে পারে না। আবার দেখেন, বাজেটে বুদ্ধিজীবীরা, অর্থনীতিবিদরা বলে যে স্বাস্থ্যে বাজেট বাড়াইতে হবে। ভাই, বাজেট যা আছে এটাই তো খরচ করা যাচ্ছে না, এটাই তো প্রপার ইউটিলাইজ হচ্ছে না, এটাকে এখানে তো আপনি দুর্নীতি বন্ধ করতে পারছেন না। তাহলে হচ্ছে এই যে শিশু হাসপাতালগুলো কেন চলছে না? কারণ সরকারি শিশু হাসপাতালগুলো যদি ফাংশনাল হয়, প্রাইভেট হাসপাতালের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। কেন সরকারি পিজি ট্রিটমেন্টের কোয়ালিটি কেন বাড়ে না? কেন ঢাকা মেডিকেলের কোয়ালিটি বাড়ে না? মুগদাতে কেন মানুষ যায় না? কেন গরিব মানুষটাই শুধু যায়? আপনি বাধ্য করেন, যেটা আমরা এর আগে বলেছি, যে নির্বাচিত প্রতিনিধি প্রেসিডেন্টকে যদি আজকে বাধ্য করতেন ঢাকা মেডিকেলে যাইতে, লন্ডনে না গিয়া, তাহলে ঢাকা মেডিকেলের ট্রিটমেন্টের মান বাড়ত। বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা মরতে লন্ডন যাবে, সিঙ্গাপুর যাবে, ব্যাংকক যাবে, তারপরও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারি হাসপাতালে যাবে না।